প্রিয় দর্শক, আমরা যদি আমাদের বর্তমানে জীবনযাত্রার দিকে তাকাই, আমরা কিন্তু জীবন যাপনের ক্ষেত্রে খুব মডার্ন লাইফস্টাইল লিড করছি, সেটা সত্য। আমাদের জীবনযাপন শহরমুখী হচ্ছে, আমাদের লাইফস্টাইল উন্নত হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটাও বাড়ছে। আমরা কতটুকু সচেতন আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে? এই স্ট্রেসফুল লাইফস্টাইলের ভিতরে আমরা কি পারছি আমাদের লাইফস্টাইল এবং সামগ্রিকভাবে নিজের লাইফটাকে এবং স্বাস্থ্যটাকে ঠিক রাখতে? দর্শক, আমাদের কিন্তু এই ডেভেলপিং কান্ট্রিতে বোথ কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ বাড়ছে। সাথে সাথে আমরা যদি চিন্তা করি, আমাদের দেশে বর্তমানে নর্মালি ডায়াবেটিস এবং হৃদরোগ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং ইয়াং বয়সও কিন্তু হচ্ছে। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর রেজি প্লাবন। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক এবং গবেষক। দর্শক, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট আদাবর ডায়াবেটিস সেন্টার, এবং তিনি নিয়মিত চেম্বার করছেন ইবনে সিনা ডায়াগনস্টিক মিরপুরে। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টেলিভিশনের যারা শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের স্যার, আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের কিন্তু বর্তমানে আমরা যদি দেখি আমাদের হসপিটালগুলো বা ডায়াগনোসিস সেন্টারগুলো, খুব কম বয়সে কিন্তু ডায়াবেটিস, হৃদরোগ, এই রোগগুলো এবং কমিউনিকেবল নন কমিউনিকেবল রোগগুলো বেড়ে যাচ্ছে। এটার স্যার আসলে কারণটা কী বা রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? ধন্যবাদ। ইয়াংদের ভিতরে আসলে নন কমিউনিকেবল ডিজিজের প্রাদুর্ভাব বা প্রিভিলেন্স যেটাকে বলি সেটা অনেক বেশি বাড়ছে। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, আরবানাইজেশন, মডার্নাইজেশন এবং আমাদের ফুড হ্যাবিট। স্পেশালি আমরা এখন অনেক পরিমাণে প্রসেস ফুড খাই, অনেক ফাস্ট ফুড খাচ্ছি যেখানে ট্রান্স ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। এবং আমাদের ঢাকা শহরের কথা যদি আপনি চিন্তা করেন, আমাদের খেলার মাঠ নাই, আমরা ইয়াং জেনারেশন খেলছে না, স্কুল কলেজের ছেলেপেরা খেলাধুলা করছে না এবং সবাই গাড়ি বা রিক্সা ব্যবহার করছে, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কম। এবং ফুড এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং আমাদের এই নগর সভ্যতায় আমাদের আসলেই এখন নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে যাচ্ছে এই কারণেই। স্যার, একটু যদি আসতে চাই যে বর্তমানে কিন্তু কম বয়সে, আগে যেমন হতো একটা বয়স হলে হৃদরোগ হতো বা ডায়াবেটিস হতো, এখন কিন্তু কম বয়সে রোগগুলো হচ্ছে। এটার পিছনে আসলে মূল কারণটা কি? এটার লাইফস্টাইল একটা কারণ, আরটা হচ্ছে জেনেটিক্স কিছু বিষয় আছে। আমরা এশিয়ান কান্ট্রির ভিতরে বাংলাদেশের যে ইতে পড়তেছি, এখানেও দেখা যায় যে আমাদের হৃদরোগের এবং ডায়াবেটিসের ঝুঁকি আমাদের জেনেটিক্যালি বেশি থাকছে এবং এর পিছনে আরও কিছু কারণ আছে। আমাদের ফুড হ্যাবিট যদি বলেন, আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাই এবং সেই কার্বোহাইড্রেটের ভিতরে অন্যতম হচ্ছে আমাদের একদম রিফাইন্ড কার্বোহাইড্রেট, মানে রাইস খাচ্ছি, আমাদের সাদা ভাত খাচ্ছি এবং সাদা ভাত অলমোস্ট প্রসেস একদম সাদা ভাত, এটা খাওয়া এখন নতুন যদি আপনি দেখেন আমেরিকানদের জন্য নতুন একটা গাইডলাইন বের হয়েছে ভেরি রিসেন্টলি, যেখানে বলা হচ্ছে সবার খাদ্যর উপরে সবার আগে থাকবে আপনার ভেজিটেবল, ফ্রুটস, প্রোটিন, এই খাবারগুলো থাকবে এবং সেখানে ফ্রুটসও রাখা হয়েছে এবং ডেইরি যে ফ্যাট বলা হচ্ছে সেটাও খেতে বলা হয়েছে। প্রসেস ফুডকে টোটালি নিরুৎসাহিত করা হয়েছে এবং লোয়েস্ট যেখানে খেতে বলা হয়েছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এবং সেখানেও একটা কথা আছে, হোল গ্রেইন ফুড, অর্থাৎ আপনি যখন কার্বোহাইড্রেট খাবেন সেটা আটা খান আর ভাত খান, আপনাকে সেটা লাল আটা এবং লাল চালের ভাত খেতে হবে, তাহলে আপনার কার্বোহাইড্রেটটা অনেকটাই আপনার শরীরে কম ক্ষতিকর হবে। কিন্তু স্যার, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে আমাদের লাইফস্টাইলটাকে আধুনিক করতে যেয়ে কিন্তু আমরা এই যে সাদা আটা বা সাদা চাল বা চিকন চাল অনেক কিছুতে অভ্যস্ত হয়ে পড়েছি। স্যার, একটু আসতে চাই যে একটা সিনারিও কিন্তু খুব ভাবায় আমাদেরকে, যে পেশেন্টটা হয়তো বা ডায়াবেটিক ছিল, বয়সও খুব কম, 35 বা 37, হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে চলে আসলো। স্যার, এর কারণ কি? মানে ডায়াবেটিসের সাথে হার্ট অ্যাটাকের কারণটা? ধন্যবাদ। আসলে বলা হয় যে রিসার্চে দেখা গেছে যে 70% ডায়াবেটিস পেশেন্ট ডাই আলটিমেটলি কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং কার্ডিওভাস্কুলার ডিজিজে অন্যতম হচ্ছে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। তো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে যাদের ডায়াবেটিস হচ্ছে তারা খুব তাদের যদি নিয়ন্ত্রণই না থাকে, অর্থাৎ ডায়াবেটিস তো আসলে ইটসেলফ ইজ নট এ ডিজিজ, ইটস এ রিস্ক ফ্যাক্টর। তো ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, আলটিমেটলি আপনি কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হবেন এবং আপনাকে প্রিম্যাচিউর ডেথ হবেন ফ্রম দ্য স্ট্রোক অর হার্ট অ্যাটাক। এবং সেখানে আরও একটা যেটা প্রিভেলেন্স বাড়তেছে, আপনার কিডনি রোগের প্রিভেলেন্স বাড়তেছে এবং আলটিমেটলি রেটিনোপ্যাথি বাড়তেছে। ইয়াং পেশেন্টদের ভিতরে এখন দেখবেন ইভেন সেক্সুয়াল ডিসফাংশনও হচ্ছে বিকজ অফ আনকন্ট্রোল ডায়াবেটিস। মানে ডায়াবেটিস তার মানে স্যার আমাদেরকে ভিতর দিয়ে শেষ করে দিচ্ছে আসলে, যদি আমরা বলতে চাই। স্যার, আরেকটা বিষয় যে আমরা দেখি বাংলাদেশে কিন্তু আমাদের বিএমআই কম, কিন্তু মেটাবলিক ডিজিজগুলো বেশি, এর কারণটা কি? ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন যে আমাদের বিএমআই কম্পারেটিভলি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম, কিন্তু এটা হচ্ছে এশিয়ান ফেনোটাইপ বলা হয়, অর্থাৎ এশিয়ানদের বিএমআই কম কিন্তু তাদের মেটাবলিক রিস্ক ফ্যাক্টর বেশি বিকজ অফ অ্যাবডোমিনাল ওবেসিটি।
এবং সেইখানেই আবার লাইফস্টাইল একটা বিষয় চলে আসে। আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি, আমাদের অ্যাবডোমিনাল ওবেসিটি ডেভেলপ করতেছে। আর অ্যাবডোমিনাল ওবেসিটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের অন্যতম একটা মার্কার। অর্থাৎ আপনার অ্যাবডোমিনাল ওবেসিটি থাকলে ফ্যাটি লিভার থাকবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে, এবং আপনার মেটাবলিক ডিজিজ, আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিয়া, এবং আলটিমেটলি আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজের দিকে টার্ন করবেন। এই জন্যই আমাদের এই ব্যাপারটা হচ্ছে। স্যার, যেহেতু আপনি সুন্দরভাবে আলোচনায় বলেছিলেন যে ডায়াবেটিসের কারণে কিন্তু আমাদের হার্ট, কিডনি বা চোখ অনেক কিছুরই ক্ষতি হচ্ছে, যদি একটু আসতে চাই যে একজন পেশেন্টের ডায়াবেটিস হয়ে গেল, আসলে সে কিভাবে এই ক্ষতিগুলো থেকে দূরে রাখা সম্ভব এই পেশেন্টগুলোকে? বলা হচ্ছে যদি ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিস যদি সঠিকভাবে কন্ট্রোল করতে পারে, যেমন আমাদের একটা যদি অন্যতম কার্ট অফ ভ্যালু বলে HbA1c, এটা রোগীদেরও জানা দরকার যে আসলে তারা যদি কখনো টেস্ট করেন তাহলে এই টেস্টটা করার চেষ্টা করবেন। HbA1c গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এটার আমাদের জন্য টার্গেট আছে একটা 7-এর ভিতরে রাখা। যদি 7-এর ভিতরে রাখা যায় তাহলে আসলে আমরা এই ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো থেকে ম্যাক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, অর্থাৎ ছোট রক্তনালী, বড় রক্তনালী যে সমস্যাগুলো হয় সেখান থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারবো। কন্ট্রোল যদি করতে পারেন, আপনার ইভেন বলা হয় ডায়াবেটিস রোগীর লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায়, কারণ তারা সচেতন থাকেন, তারা লাইফস্টাইল যদি ঠিক করেন, তারা খাওয়া দাওয়া মেনটেন করেন, হাঁটাহাঁটি করেন, তাহলে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায়। কমপ্লিকেশন তো হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় যদি তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। স্যার, কিন্তু দেখা যায় যে ডায়াবেটিস অনেক রোগীদের মেডিসিন খাচ্ছে, অনেকে ইনসুলিনও নিচ্ছে, আবার লাইফস্টাইল তার আগে যেমন ছিল সেরকমই চলছে। এই রোগীদের উদ্দেশ্যে স্যার আপনার পরামর্শ কী থাকবে? সবার আগে হচ্ছে লাইফস্টাইল। মেডিসিন এবং ইনসুলিন অনেক হচ্ছে পরের জিনিস। আপনি লাইফস্টাইল, এটা ডিজিজ, এটাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। তো আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন, অর্থাৎ আপনার ফুড হ্যাবিট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ করার পরেও যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে, তখন আপনাকে ওষুধ নিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে থার্ড অপশন। ফার্স্টে আপনি ডায়েট কন্ট্রোল করবেন, ফিজিক্যালি অ্যাক্টিভিটি করবেন, তারপরে কন্ট্রোল হচ্ছে না, তারপরে ওষুধ নেবেন, এবং ওষুধ না হলে কখনো কখনো আমরা ইনসুলিন অ্যাডভাইস করি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রচুর ইনসুলিন অথবা ওষুধের উপর ডিপেন্ডেন্ট, লাইফস্টাইলে আমরা বেশি ফোকাস না। এখানেই আমাদের ফোকাসটা করা উচিত আসলে। স্যার, আমাদের দেশের রোগীদের ভিতরে একটা বিষয় দেখা যায় যে প্রথম থেকে ডায়াবেটিস হলে তারা সচেতন থাকে, ডক্টরদের কাছে নিয়মিত ভিজিটও যায় বা ডক্টরের সাথে পরামর্শ নিতে থাকে। একটা সময় সে অভ্যস্ত হয়ে পড়ে এবং সে ডক্টরের পরামর্শ থেকে বিরত থাকে। তো আসলে একজন ডায়াবেটিস পেশেন্টের কীভাবে একজন ডক্টরের শরণাপন্ন থাকা উচিত, কত মাস পর পর যাওয়া উচিত, বা এই যে হৃদরোগ যেটা বললেন সেক্ষেত্রে তাদের করণীয় কী? ডায়াবেটিস রোগী কখন ফলো আপে যাবে, এটা আসলে খুব স্ট্রেট কাট বলাটা খুব মুশকিল। অনেক সময় আমরা 1 সপ্তাহ পরে আসতে বলি, কখনো 2 মাস 3 মাস পরে আসতে বলি। ডিপেন্ডস পেশেন্টের কন্ডিশন এবং কোমরবিডিটিস, আর তার কী কী সমস্যা আছে এবং তার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা। কন্ট্রোল থাকলে অনেক সময় আমরা 3 মাস পরে আসলে সমস্যা নাই, কিন্তু এই সময়গুলোতে সে মনিটরিংয়ে থাকবে। সেলফ মনিটরিং এখন বলা হচ্ছে, আপনি সেলফ মনিটরিংয়ে থাকবেন। আপনি প্রায় প্রতিদিনই পারলে 2-1 ডায়াবেটিস চেক করবেন, প্রেশার চেক করবেন। এখন সব হোম ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে, এবং সেটা যখনই সমস্যা হবে তখনই ডাক্তার শরণাপন্ন হবেন। আর অ্যানুয়ালি কিছু চেক আপ আছে, সেগুলো আপনাকে করে রাখতে হবে, যেমন আপনার ডায়াবেটিস, কোলেস্ট্রল, কিডনি ফাংশন, লিভার ফাংশন, এই ব্যাপারগুলো দেখে রাখতে হবে। অর্থাৎ একটা রোগীকে নিয়মিত, অর্থাৎ নিজের সেলফ হলেও একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে থাকা উচিত যে তার লেভেলটা বোঝার জন্য। ঠিক একইভাবে যদি স্যার আমরা জানতে চাই যে আপনি HbA1c এর কথা বললেন, হৃদরোগীদের ক্ষেত্রে আসলে নির্দিষ্ট বয়সে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? যারা হৃদরোগে আক্রান্ত তাদের তো আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা কিছু করতেই হয়, যেমন ECG, ইকো, কখনো কখনো আমরা ETT মানে এক্সারসাইজ টেস্ট দেই, এবং এইগুলো আসলে রুটিন তো কিছু টেস্ট আছে, এবং ডিপেন্ড করে যে পেশেন্টের কী সমস্যা নিয়ে ভুগছেন। সে যদি অ্যানজাইনাতে ভুগেন অর্থাৎ বুকে ব্যথা হয় তাহলে এটা ইভ্যালুয়েশন করা দরকার। সে যদি এরিথমিয়াতে ভুগেন সেটা ইভ্যালুয়েশন করা দরকার। তার যদি প্রেশারটা আনকন্ট্রোল থাকে এবং যেটা হৃদরোগের একটা ঝুঁকির অন্যতম কারণ, সেটাও কন্ট্রোল আছে কিনা সেটাও তাকে মনিটরিংয়ে রাখতে হবে আসলে। স্যার, আমরা আরেকটা বিষয় যদি জানতে চাই যে স্ক্রিনিং টেস্ট হিসেবে তার হয়তো বা হৃদরোগ ধরা পড়ে নাই কিন্তু ডায়াবেটিস রয়েছে, তার আসলে কোনো টেস্ট করার প্রয়োজন কিনা? জি, অবশ্যই। যেহেতু ডায়াবেটিস রোগী আলটিমেটলি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, তো সেইখানে তার ইভ্যালুয়েশনটা দরকার। অনেক সময় কোনো লক্ষণ না থাকলেও আমরা বলি যে আপনার ECG, ইকো, এবং যদি পারেন তাহলে ETTটা করে নেওয়া উচিত, এক্সারসাইজ টেস্ট যেটা করা হয়, সেটা হলে অনেকটাই আমরা কনফার্ম হতে পারি যে তার আসলে হার্টের ব্লক আছে কিনা। অনেকে কিন্তু স্যার ইটিটা করতে চান না, কিন্তু এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। অনেক সময় আমরা ECG, ইকোতে অনেক কিছু ধরা পড়ে না, সেই ক্ষেত্রে আসলে যদি আপনার ফ্র্যাঙ্ক হার্ট অ্যাটাক বা কোনো কিছু না হয়ে থাকে তাহলে ECG, ইকোতে অনেক সময় ধরা পড়ে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ETT করলে আপনি এটা অনেকটাই বুঝতে পারবেন। বিশেষ করে বলা হয় এটাকে 70 থেকে 80% সেন্সিটিভিটি আছে যে আপনার ব্লক থাকলে সেটা ধরা পড়বে। এনজিওগ্রামের আগের স্টেপটাই হচ্ছে আসলে আপনার ETT করা, অর্থাৎ ব্লকেজ আছে কিনা সেটা ধরার জন্য ETT করা একজন রোগীর অবশ্যই কর্তব্য। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে একটু সামগ্রিকভাবে আমাদের দেশের সাধারণ মানুষদের উদ্দেশ্যে যদি একটু পরামর্শ দিতেন কিভাবে সুস্থ থাকা যায়। সুস্থ থাকার জন্য অবশ্যই আপনার জীবনযাপন পদ্ধতির উপর
সবচেয়ে বড় পরিবর্তন আনতে হবে। আপনি যা খাচ্ছেন এবং সেই খাবারের প্রতি সবচেয়ে নজর দিবেন, আপনার পেট ভরে খাওয়া না, আপনার খেতে হবে ব্যালেন্স ফুড। আপনার শরীরের জন্য কোনটা প্রয়োজন সেটার দিকে সবসময় নজর দিবেন। বিশেষ করে প্রোটিন খাওয়ার অভ্যাস করবেন। বাঙালি 3 প্লেট ভাত খায় কিন্তু আসলে ডিম খায় না, মাছ খায় না, ভেজিটেবল খায় না। আপনাকে বেশি পরিমাণে ভেজিটেবল এবং প্রোটিন খাবার উপর অভ্যস্ত হতে হবে। ভাত রুটিকে যত কমানো যায় তত চেষ্টা করতে হবে। মিষ্টিযুক্ত খাবার বাদ দিতে হবে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যখন যেভাবেই থাকেন প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করুন, তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন। ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যে রুগী হচ্ছি এবং আমাদের মৃত্যু ঝুঁকিও বাড়ছে, এর কারণ কিন্তু আমরা অনেকটা নিজেরাই। দর্শক, নিজের আগে সতর্ক হই, নিয়মিত ডাক্তারের পরামর্শ নিই, নিয়ম মানি, সুস্থ জীবনযাপন করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।